গেলে রুলস শিখে গেলাম, তারপরে বিষয়টা এরকম আসবে যে একটা ভেক্টর এ, একটা ভেক্টর বি, তাদের ভিতরে যে ভ্যালুগুলো দেওয়া আছে সে কোনো একটা ভ্যালুতে তারা এবার কি দিয়ে দিবে, একটা কোনো একটা ভ্যালুতে তারা একবার একটা আননোন কনস্ট্যান্ট দিয়ে দিচ্ছে। এবং আমাকে বলবে যে এই যে এ ভেক্টর এবং বি ভেক্টর, এদের মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে, এরা হচ্ছে পারপেন্ডিকুলার, এদের দুইজনের মধ্যে রিলেশনটা হচ্ছে এরা পারপেন্ডিকুলার। আমাকে বলবে এখন এর ভ্যালু বের করো। তাহলে পারপেন্ডিকুলার যদি হয় তারা, তাহলে তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। আর আমরা আমাদের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী জানি যে আমরা যখন এই কসের মধ্যে 90 ডিগ্রি বসাবো, কস 90 এর ভ্যালু কত? কস 90 এর ভ্যালুটা কত? স্যার 0। কস 90 এর ভ্যালু 0। তাহলে এই পুরাটাই তখন 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা তখন a ডট বি ইকুয়ালস টু 0 লিখতে পারবো। আর a ডট বি মানে তো আমরা জানি যে মাল্টিপ্লাই করতে হবে, যে 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু -1, -2 দেই, 2 ইন্টু -2 প্লাস a ইন্টু 3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা a এর ভ্যালু বের করতে পারবো। দেখো পারবো কিনা। জি স্যার। তাহলে আমাকে তারা এরকম পারপেন্ডিকুলার দিয়ে দিবে এবং দিয়ে বলবে যে এখান থেকে ভ্যালু বের করো। তাহলে আমরা যখনই এই রুলস শিখে গেলাম অ্যাঙ্গেলের রুলসটা, তারপরে এই কোয়েশ্চেনটা নিয়ে তারা আসবে। আচ্ছা, নেক্সট যে বিষয়টা আসতে যাচ্ছে সেটা হচ্ছে, এইবার তারা যেটা করবে, এবার তারা দুইটা লাইনের মধ্যে ইন্টারসেকশন করানোর চেষ্টা করবে, যে এটা একটা লাইন, এটা একটা লাইন, এই দুইটা লাইন ইন্টারসেক্ট করাবে তারা। তাহলে দুইটা 3D লাইনকে এখন আমরা ইন্টারসেক্ট করাবো। তাহলে ইন্টারসেক্ট করাতে গেলে দুইটা বিষয় চলে আসে। এক নম্বর বিষয় হচ্ছে, যখন আমার কাছে দুইটা লাইনের ইকুয়েশন আছে, এক নাম্বার হচ্ছে তারা প্যারালাল কিনা। যদি তারা প্যারালাল হয় তাহলে কি ইন্টারসেক্ট করবে? কোনো দুইটা লাইন সেটা তারা যদি প্যারালাল হয় তাহলে কি ইন্টারসেক্ট করবে? করবে না স্যার। করবে না। তাহলে আমাকে যেটা বলবে তারা, যে প্রুফ করো যে এই দুইটা লাইন প্যারালাল, মানে প্যারালাল নিয়ে যে কথা হয়, তা আমাকে তারা বলবে যে দুইটা লাইনের ইকুয়েশন দিয়ে দিবে, দিয়ে বলবে যে তারা প্যারালাল কিনা প্রুফ করো। তখন আমরা কি চেক করব প্যারালাল কিনা বোঝার জন্য? প্যারালাল কিনা বোঝার জন্য আমরা তখন কি চেক করব? আমরা তখন চেক করি, নরমাল চিন্তা করো, নরমালি একটা দুইটা লাইনের ইকুয়েশন, গ্রেডিয়েন্ট ইকুয়াল কিনা, তাদের গ্রেডিয়েন্টটা ইকুয়াল কিনা সেটাই আমরা চেক করব। তো যেহেতু আমরা লাইনের ইকুয়েশন গুলা কিভাবে লিখি, আর ইকুয়ালস টু এ প্লাস ল্যামডা বি, ধরো এটা একটা লাইনের ইকুয়েশন, আরেকটা এটা ধরলাম R1, আর R2 নামে আরেকটা লাইনের ইকুয়েশন দিলাম সি প্লাস মিউ ডি, এটা একটা লাইনের ইকুয়েশন। আমরা চেক করব যে বি এবং ডি একজন আরেকজনের হয় ইকুয়াল ভ্যালুও থাকতে পারে, অথবা একজন আরেকজনের মাল্টিপল কিনা। আমরা কি কথাটা বুঝতে পেরেছি? তারা ইকুয়ালও হইতে পারে,
আবার একজন আরেকজনের মাল্টিপলও হইতে পারে, দুইটা হইলেই প্যারালাল। ইকুয়াল হইলেও প্যারালাল, আবার মাল্টিপল হইলেও প্যারালাল। যেমন ধরো যে বি এর ভ্যালু হচ্ছে 1 2 3, আবার ডি এর ভ্যালু হচ্ছে 2 4 6। তাহলে আমি যদি ডি এর থেকে 2 কমন নেই তাহলে কিন্তু 1 2 3 চলে আসে, তাহলে এটা মাল্টিপল ফর্মে আছে, তখনও কিন্তু আমরা বলবো যে এরা হচ্ছে প্যারালাল। আমরা প্যারালালের বিষয়টা ক্লিয়ার কিনা? তাহলে প্যারালাল কিভাবে প্রুফ করব আমরা, সেটা ক্লিয়ার কিনা? আমরা জাস্ট দেখাবো যে দুইটার গ্রেডিয়েন্ট ইকুয়াল অথবা দুইটার গ্রেডিয়েন্ট একটা আরেকজনের মাল্টিপল ফর্মে আছে, তাহলে এটা হচ্ছে প্যারালালের বিষয়। আর যদি দুইটা লাইন প্যারালাল না হয় তাহলে কি হবে? ইন্টারসেক্ট করবে? তাহলে ইন্টারসেক্ট করবে এটা ডিরেক্টলি বলা যাবে না। 2D ক্ষেত্রে আমরা যখন 2D লাইন নিয়ে কাজ করি, নরমাল লাইন নিয়ে কাজ করি, সেখানে প্যারালাল না হইলে ইন্টারসেক্ট করবে। বাট যখন আমি 3D লাইন নিয়ে কাজ করতেছি তখন প্যারালাল না হইলে দুইটা কন্ডিশন কাজ করবে। তারপরে 1 নাম্বার কন্ডিশন হচ্ছে তারা প্যারালাল না কিন্তু ইন্টারসেক্টও করবে না। আর 2 নাম্বার হচ্ছে তারা প্যারালাল না বাট ইন্টারসেক্ট করবে। তাহলে যখন আমরা দুইটা 3D লাইন নিয়ে কাজ করব আমাদের সামনে কয়টা কন্ডিশন? 3টা কন্ডিশন। তাহলে 1 নাম্বার কন্ডিশন হচ্ছে তারা হয় তারা প্যারালাল, 2 নাম্বার কন্ডিশন হচ্ছে তারা প্যারালাল না আবার ইন্টারসেক্টও করে না, আর 3 নাম্বার কন্ডিশন হচ্ছে তারা প্যারালাল না কিন্তু ইন্টারসেক্ট করে। আমরা কি এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ওকে, তো আমরা একটু আগে কথা বললাম যে দুইটা লাইন কিভাবে প্যারালাল প্রুফ করব সেটা নিয়ে আমরা কথা বললাম। এখন আমরা তাহলে কথা বলি যে যে দুইটা লাইন প্যারালাল না কিন্তু ইন্টারসেক্ট করছে না, আমরা কিভাবে প্রুফ করব? বা করছে করছে বা করছে না সেটা আমরা প্রুফ করব কিভাবে? সেটার সিস্টেমটা হচ্ছে যে আমরা প্রথমেই যেটা করব যে আমরা সাপোজ এটা যদি একটা লাইনের ইকুয়েশন হয় a প্লাস ল্যামডা বি, আমরা একটা লাইভ এক্সাম্পল নিয়েই কাজ করি। সাপোজ আমরা যদি একটা লাইনের ইকুয়েশন নিচ্ছি যে r ইকুয়ালস টু 2 9 1 প্লাস ল্যামডা ইন্টু 1 মাইনাস 4 5। এটা হচ্ছে একটা লাইনের ইকুয়েশন, এটাকে আমরা r1 দিলাম আর একটা r2 দিলাম। আর একটা লাইনের ইকুয়েশন হচ্ছে 11 9 p দেওয়া, আর তার সাথে আছে হচ্ছে প্লাস মিউ ইন্টু -1 -2 আর 16 এটা দেওয়া। আচ্ছা, আপাতত আমি একটা পি এর ভ্যালু ধরে নিলাম, জাস্ট পিটা নিয়ে আমরা পরে কাজ করতেছি। ধরুন সাপোজ আমি 2 ধরে নিলাম। এখন আমাদের ফার্স্ট কাজ কি? আমরা যখন এই ইন্টারসেকশন নিয়ে কাজ করতে যাব আমাদের ফার্স্ট কাজ কি? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই লাইনটাকে একসাথে করে দেওয়া, এই লাইনের ভ্যালুগুলোকেও একসাথে করে দেওয়া। তাহলে আমরা কিভাবে একসাথে করতেছি দেখো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 2 প্লাস ল্যামডা 9 মাইনাস 4 ল্যামডা 1 প্লাস 5 ল্যামডা। এই পার্টটা বুঝছি কিনা দেখো। আমরা ছোটবেলায় ম্যাট্রিক্স করতাম, অনেকটা ম্যাট্রিক্সের মতো জিনিসটা, বা কলাম ভেক্টর করছি আমরা ও লেভেলসে।
সেই কলাম ভেক্টরের মতো, যে প্রথমে আগে যে মাল্টিপলটা দেওয়া সেটা আগে মাল্টিপ্লাই করে নিলাম সবার সাথে, দেন অ্যাড করে দিলাম। দেখো এটা লেখা যাবে কিনা, ঠিক আছে কিনা? জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে R1। আর যদি আমরা R2 টাকে এখন যদি পাশে লিখি, নিচেরটাকে যদি এখন আমরা লিখি এভাবে, তাহলে 11 মাইনাস মিউ 9 মাইনাস 2 মিউ 2 প্লাস 16 মিউ লিখলাম। ইলা, আমরা কি বুঝতেছি এটা? ইয়েস স্যার। ওকে, এখন আমরা কি করব, আমরা যখন নরমাল কোঅর্ডিনেট জিওমেট্রিতে দুইটা লাইনকে ইন্টারসেক্ট করাইতাম, আমরা কি করতাম মনে আছে কিনা কারো? আমরা y ইকুয়ালস টু y করতাম, তাই না? দুইটা y কে ইকুয়াল করে দিতাম। এখানে আমরা সেম কাজটাই করব। তাহলে আমরা এখন R1 ইকুয়ালস টু R2 করে দিব। তাহলে 2 প্লাস ল্যামডা 9 মাইনাস 4 ল্যামডা 1 প্লাস 5 ল্যামডা ইকুয়ালস টু 11 মাইনাস মিউ 9 মাইনাস 2 মিউ 2 প্লাস 16 মিউ। তাহলে লাইভা, তুমি আমাকে বলো এখন যে এখানে টোটাল আননোন কয়টা? এখানে দুইটা আননোন। দুইটা আননোন কনস্ট্যান্ট, একটা হচ্ছে ল্যামডা, একটা হচ্ছে মিউ। তো দুইটা আননোনের ভ্যালু বের করার জন্য কয়টা ইকুয়েশন দরকার হয়? দুইটা। দুইটা দরকার হয়। তো আমরা এখানে টোটাল তিনটা ইকুয়েশন পাবো। এই দুইটাকে ইকুয়াল করলে একটা পাবো, এই দুইটাকে ইকুয়াল করলে একটা পাবো, এই দুইটাকে করলে একটা পাবো। তো আমাদের যেহেতু দুইটা দরকার, আমরা ইচ্ছা মতো যে কোনো দুইটা, যে দুইটা দেখতে ভালো বা যে দুইটা দেখতে সুন্দর, এরকম দুইটা নিয়ে আমরা কাজ শুরু করব। তো সাপোজ আমি প্রথম দুইটাকে নিলাম, নিয়ে আমি দুইটা ইকুয়েশন বানাবো। তাহলে উপরেরটাকে নিলে আসে 2 প্লাস ল্যামডা ইকুয়ালস টু 11 মাইনাস মিউ। তাহলে এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করি, তাহলে ল্যামডা ইকুয়ালস টু 9 মাইনাস মিউ আসে, এটাকে আমরা ইকুয়েশন 1 দিলাম। আর যদি মাঝখানেরটাকে নিয়ে এখন কাজ করি, তাহলে 9 মাইনাস 4 ল্যামডা ইকুয়ালস টু 9 মাইনাস 2 মিউ। তাহলে 9 9 কেটে যায়। তাহলে এখান থেকে যদি আমরা ল্যামডাকে সাবজেক্ট করি, তাহলে -4 দিয়ে ডিভাইড করলে, তাহলে ল্যামডা ইকুয়ালস টু -2 মিউ ডিভাইডেড বাই -4। তাহলে ডিভাইড করলে নিচে 2 থাকে, তাহলে মিউ বাই 2। তাহলে ল্যামডা ইকুয়ালস টু আমরা পাইলাম হচ্ছে মিউ বাই 2। এটা আমরা ইকুয়েশন নাম্বার 2 দিলাম। তাহলে আমরা এখন ইকুয়েশন নাম্বার 2 এর ভ্যালু নিয়ে ইকুয়েশন 1 এ যদি বসাই দেই, তাহলে ল্যামডার ভ্যালু হচ্ছে মিউ বাই 2 ইকুয়ালস টু 9 মাইনাস মিউ। তাহলে মিউ ইকুয়ালস টু 18 মাইনাস 2 মিউ। তাহলে 3 মিউ ইকুয়ালস টু 18। তাহলে মিউ ইকুয়ালস টু 6 আসে। আর মিউ যদি 6 হয়, তাহলে ল্যামডা ইকুয়ালস টু মিউ বাই 2, 6 বাই 2, তার মানে হচ্ছে 3। এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? তাহলে আমরা মিউ এবং ল্যামডা পেয়ে গেলাম। দুইটা লাইন ইন্টারসেক্ট করবে কি করবে না সেটা হচ্ছে পরের বিষয়, বাট আমাকে এই পর্যন্ত সলভ করতেই হবে, করুক আর না করুক। আমরা কি কথা বুঝতে পারলাম? জি স্যার। দুইটা লাইন ইন্টারসেক্ট করুক বা না করুক, আমাকে এই পর্যন্ত আসতেই হবে। এই পর্যন্ত আসার পরে গিয়ে আমরা শুরু করব এখন যে লাইন ইন্টারসেক্ট করতেছে কি করতেছে না সেটা বোঝার জন্য কি করব, আমরা একটা থার্ড ইকুয়েশন রেখে আসছি না, যেটাকে আমরা ইউজ করি নাই। সেটা কোনটা? সেটা হচ্ছে নিচের লাইনটা।
আমরা এখন এই নিচের লাইনটা, যখন নিচের যে ইকুয়েশনটা রয়ে গেল, সেই ইকুয়েশনের লেফট সাইডে এবং রাইট সাইডে ভ্যালু বসাবো। আমরা বসাই তাহলে। লেফট সাইডে যদি আমি ল্যামডা বসাই, তাহলে 1 প্লাস 5 ইন্টু ল্যামডা, ল্যামডার ভ্যালু কত? 3। তাহলে আনসার কত আসে? 16 আসে। এটা হচ্ছে লেফট সাইড। আর রাইট সাইডে যদি আমি এখন মিউ এর ভ্যালু বসাই, তাহলে 2 প্লাস 16 ইন্টু মিউ কত ছিল? 6 ছিল। তাহলে ক্যালকুলেট করলে আসে 98। যদি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল আসে, তাহলে বুঝতে হবে তারা ইন্টারসেক্ট করছে। আর যদি ইকুয়াল না আসে, তাহলে সেটাকে আমরা বুঝবো ইন্টারসেক্ট করে নাই। এই যে ইন্টারসেক্ট করে নাই, এইটার একটা নাম আছে, এটাকে বলা হয়, তাহলে লাইনগুলো হচ্ছে স্কিউ। লাইনগুলা স্কিউ এর কথার মানে হচ্ছে তারা প্যারালাল না, কিন্তু ইন্টারসেক্টও করে নাই। আমরা কি এই পর্যন্ত ক্লিয়ার? ইকুয়াল না হইলে স্কিউ। ইকুয়াল না হইলে স্কিউ, ইকুয়াল হইলে তো ইন্টারসেক্ট করছে। সেখানে তো যে কোনো একটা ইকুয়েশনকে নিয়ে হলো মানে পাশেরটার সাথে ইকুয়াল করতে হবে না? না, যে কোনো একটা কিন্তু না, আমরা যেটাকে ইউজ করব না। যেমন এখানে 3টা ইকুয়েশন ছিল লাবিবা, আমরা জি। ইউজ করেছিলাম কি প্রথম দুইটাকে, আমরা প্রথম দুইটাকে ইউজ করে আমরা মিউ এবং ল্যামডা বের করেছিলাম। থার্ডটা জি। কিন্তু আমাদের জন্য আনইউজ ছিল। ও সো যেটা আনইউজ থাকবে সেখানে বসাইতে হবে। ওকে স্যার। তুমি নিচের দুইটা ইকুয়েশনকে ইউজ করে উপরেরটাকেও তুমি চেকিং এর জন্য রাখতে পারো, এটা তোমার ইচ্ছা তুমি কোন দুইটাকে ইউজ করবা। তো আমরা যে দুইটাকে ইউজ করব, সেই দুইটা থেকে আমরা মিউ ল্যামডা বের করে যেটা আনইউজ সেখানে বসাবো। তারপরে চেক করব যে তারা ইন্টারসেক্ট করে নাকি স্কিউ। আচ্ছা, যদি এখন ইন্টারসেক্ট করতো, মানে যদি হচ্ছে দুইটা ভ্যালুই সেম আসতো, এটাও 98 আসলো, এটাও 98, তখন আমাকে সে আবার কি জিজ্ঞেস করতো? তখন আমাকে সে জিজ্ঞেস করতো তাহলে ইন্টারসেকশন পয়েন্ট বের করো। নেক্সট আমাকে তারা এই কোয়েশ্চেনটা আস্ক করতো। তাহলে আমরা তখন কি করতাম? তখন আমরা যে কাজটা করতাম, যে আমরা যে কোনো একটা সাইডে, হয় লেফট সাইড অথবা রাইট সাইড, হয় লেফট সাইড অথবা রাইট সাইড, এখানে দুইটা ইকুয়েশন ছিল তাই না? এটা ছিল R1 এর ইকুয়েশন, এটা ছিল R2 এর ইকুয়েশন। জি। আমরা যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে আমরা এই সবগুলা জায়গায় ল্যামডার ভ্যালু বসাই দিতাম বা মিউ এর ভ্যালু বসাই দিতাম। যদি R1 কে ইউজ করি তাহলে ল্যামডার ভ্যালু বসাবো, আর যদি R2 কে ইউজ করে বের করতে চাই তাহলে মিউ এর ভ্যালু বসাবো। যে আমরা যদি এটা এখন বের করি, যে সাপোজ ধরলাম যে তারা ইন্টারসেক্ট করছে, তাহলে আমাকে বললো এখন ইন্টারসেকশন পয়েন্ট বের করো। তাহলে আমরা যদি লেফট সাইডের ইকুয়েশনটাকে ইউজ করতে চাই, তাহলে আমাকে ল্যামডা বসাইতে হবে। ল্যামডা কত আসছে? ল্যামডা 3 আসছে। তাহলে আমরা যদি এখন এখানে 3 বসাই, তাহলে উপরেরটা থেকে পাবো হচ্ছে 5, এখানে যদি 3 বসাই তাহলে পাচ্ছে হচ্ছে -3, এখানে যদি 3 বসাই তাহলে পাচ্ছে 16। তাহলে এটাই হচ্ছে সেই পয়েন্ট, ইন্টারসেকশন পয়েন্ট। দেখো আমরা ক্লিয়ার কিনা? ইন্টারসেক্ট করলে ইন্টারসেকশন পয়েন্ট বের করতে হবে যে কোনো একটা। হ্যাঁ, ইন্টারসেক্ট করলে তারা এখন বের করতে বলবে যে ইন্টারসেকশন পয়েন্ট বের করো। জি স্যার। আমরা ক্লিয়ার এটা? ওকে, ইয়েস স্যার। তাহলে নেক্সট আমরা
এরপরে যে পার্টটা আসবে, মানে এখানে সবচেয়ে ঝামেলার যে কাজটা, সেটা নিয়ে আমি এখন কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে এইরকম যে আমাদের আগে প্রথমে একটা নলেজ আমরা নিব। যেমন এটা একটা লাইনের ইকুয়েশন, এই লাইনটার ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু 2x প্লাস 3। এখন এই লাইনের মধ্যে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টের নাম হচ্ছে পি। তো লাইবা রশিদ, আমি যদি তোমাকে এখন বলি এই পি পয়েন্টের কোঅর্ডিনেট কত, তুমি কি বলবা? আমি আর কোনো ইনফরমেশন তোমাকে দিব না, শুধু একটা লাইনের ইকুয়েশন দিয়ে দিলাম এবং বললাম যে এই লাইনের মধ্যে একটা পয়েন্ট আছে পি, তাহলে পি এর কোঅর্ডিনেট কত, তুমি কি বলবা? এটা কিন্তু আনসার আছে, মানে ভাইবো না যে আমি মজা করতেছি, এটা কিন্তু আনসার আছে এবং এই নলেজটা আমাদের লাগবে। লাইবা না পারলে বলো যে পারি না। স্যার পারি না। ওকে, হিলা তুমি ট্রাই করতে চাও? না স্যার। ওকে, তাহলে এটার কোঅর্ডিনেট হচ্ছে x, y। আমরা এভাবে লিখতে পারি, তবে y এর জায়গায় আমরা কি লিখতে পারি আরো চাইলে, x, 2x প্লাস 3। এই নলেজটা আমাদের আছে কিনা যে এটা হচ্ছে জেনারেল যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট আমরা এই ফর্মে লিখতে পারি যদি সে কোনো একটা লাইনের মধ্যে এক্সিস্ট করে। আমরা কি এই নলেজটা নিলাম? হ্যাঁ স্যার। আমাদের মাথায় ঢুকছে? আচ্ছা, তাহলে আমরা এখন 3D তে আসি। ধরো এটা একটা লাইন, সেই লাইনের ইকুয়েশন আমি জানি, এই লাইনের ইকুয়েশনটা আমাকে সে দিয়ে দিবে। নেক্সট তারা বলবে যে বাইরে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টের নাম ধরলাম পি। এই পয়েন্ট পি থেকে আমি যদি এখানে একটা পারপেন্ডিকুলার লাইন টানি, সাপোজ এটা ইন্টারসেক্ট করবে কিউতে, আমার কাছে তারা কিউ এর কোঅর্ডিনেট জিজ্ঞেস করবে। আমরা কি কোশ্চেনটা ধরতে পারছি? স্যার কি কি ইনফরমেশন দেওয়া আছে? আবার বলতেছি, খেয়াল করো, আমাকে লাইনের ইকুয়েশনটা দেওয়া থাকবে, একটা লাইনের ইকুয়েশন দেওয়া থাকবে এবং এক্সটার্নাল একটা পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া থাকবে। একটা পয়েন্ট দেওয়া থাকতেছে, ওই এক্সটার্নাল পয়েন্ট থেকে আমি যদি ওই লাইনের উপরে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, সেটা যেখানে ইন্টারসেক্ট করবে সেটার কোঅর্ডিনেট চাবে আমার কাছে। দেখো আমরা কোয়েশ্চেন বুঝছি কিনা। স্যার এখানে গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করে পি এর জন্য একটা পারপেন্ডিকুলার লাইন আমি বের করা যাবে না? বলছি কোয়েশ্চেনটা বুঝছি কিনা, আনসার না। হ্যাঁ স্যার বুঝছি। কোয়েশ্চেন বুঝছি কিনা। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এখানে ভেক্টরের যত কাজ আছে এর মধ্যে সবচেয়ে টাফেস্ট কাজ হচ্ছে এটা, যদি মনে রাখতে না পারি। ঠিক আছে, তাহলে এখন আমরা যাচ্ছি সেখানে যে আমরা এটা সলভ করব কিভাবে, সেখানে যাচ্ছি। একটু মাথায় খুব মনোযোগ দিয়ে শুনবো জিনিসটা। তাহলে প্রথমে যে জিনিসটা আমরা নিব সেটা হচ্ছে যে আমরা কিউ এর কোঅর্ডিনেট জানি কিনা। আমরা কিউ এর কোঅর্ডিনেট ডিরেক্টলি জানি না, কিন্তু কিউ যেহেতু একটা লাইনের মধ্যে এক্সিস্ট করে, তাহলে আমরা কি করতে পারবো, চাইলে ওই লাইনটার ইকুয়েশনই হবে তার কোঅর্ডিনেট। বিষয়টা এরকম না, আমরা একটু আগে শিখে আসছি এটা। জি স্যার। তাহলে ওই লাইনের যে ইকুয়েশন সেটাই হচ্ছে তার কোঅর্ডিনেট হিসেবে আমরা ধরতে পারবো। তাহলে কিউ এর কোঅর্ডিনেট আমরা ডিরেক্টলি না জানলেও ইনডিরেক্টলি জানি, বিষয়টা এরকম, তাই তো? জি। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে
আমরা যখন লাইনের মানে লাস্ট ক্লাসে যখন আমরা লাইনের ইকুয়েশন নিয়ে কথা বলতেছিলাম, আমরা দুই ধরনের লাইনের ইকুয়েশন শিখছিলাম। একটা ছিল আর ইকুয়ালস টু এ প্লাস ল্যামডা বি, আরেকটা ছিল আর ইকুয়ালস টু এ প্লাস ল্যামডা এ বি, মনে আছে? যখন আমি দুইটা জি। পয়েন্ট দিয়ে একটা লাইনের ইকুয়েশন ক্রিয়েট করতাম তখন আমরা সেকেন্ডটা ইউজ করতাম, তাই না? জি স্যার। তাহলে সেখানে আমরা এই এবিটা বলতে আসলে কি বুঝাইতাম? এবি মানে এই OB এবিটার কাজ কি minus ছিল? OA। না না না, এবির কাজটা কি ছিল? এবির কাজটা ছিল, এবিটা কি হিসেবে কাজ করতো এখানে? Gradient। গ্রেডিয়েন্ট হিসেবে কাজ করতো। ভেরি গুড। তাহলে এবিটা এখানে গ্রেডিয়েন্ট হিসেবে কাজ করতো, এবং এবিটা আমরা কিভাবে বের করতাম সেটাও আমরা জানি। আমরা বি থেকে এটা মাইনাস করে দিতাম, তাই না? দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট মাইনাস করলেই গ্রেডিয়েন্ট চলে আসতেছে, রাইট? জি। তাহলে আমি যদি কিউ এর কোঅর্ডিনেট জানি, পি এর কোঅর্ডিনেট তো আমরা জানি, আমরা আগেই বলছি, তাহলে আমরা কি এই লাইনটার গ্রেডিয়েন্ট বের করতে পারবো? জি স্যার। তাহলে আমরা পারবো। কি করতে হবে? জাস্ট মাইনাস করে দিতে হবে। তাহলে দুইটা পয়েন্টের ভ্যালু যদি আমি মাইনাস করে দেই তাহলে আমার গ্রেডিয়েন্ট চলে আসতেছে। এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? জি স্যার। Yes, sir. তাহলে আমি এই গ্রেডিয়েন্টটাকে m1 ধরলাম, আর আমি যেহেতু এই লাইনটার ইকুয়েশন জানি, তাহলে কি আমি এই লাইনটার গ্রেডিয়েন্ট জানি? জি। তাহলে আমি এই লাইনটারও গ্রেডিয়েন্ট জানি। তাহলে এটার গ্রেডিয়েন্টটাকে আমি m2 ধরলাম। তাহলে m1 এবং m2 এর মধ্যে রিলেশনটা কি? এখানে দুইটা গ্রেডিয়েন্টের মধ্যে রিলেশন হচ্ছে এখানে পারপেন্ডিকুলার। দুইটা গ্রেডিয়েন্টের মধ্যে রিলেশন কি এখানে? পারপেন্ডিকুলার। তো আমরা আজকে ক্লাস শুরু করছিলাম কি দিয়ে, মনে আছে? যে দুইটা ভেক্টর, এটা কি এই গ্রেডিয়েন্ট গুলা কিন্তু ভেক্টর হিসেবে কাজ করে। তো আমরা আজকে শুরুই করছিলাম এটা দিয়ে, যে দুইটা ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তাহলে আমরা কি করতে পারবো? দুইটাকে আমরা ডট মাল্টিপ্লাই করে ইকুয়ালস টু 0 লিখতে পারবো। বলছিলাম এই কথাটা, আমরা শুরু করছিলাম আজকে এটা দিয়ে, তাই না? জি স্যার। তাহলে এখান থেকে আমি কিসের ভ্যালু পেয়ে যাব? আমরা এই লাইনের ইকুয়েশনে যে একটা ল্যামডা ছিল সেই ল্যামডার ভ্যালু পেয়ে যাব। সেই ল্যামডার ভ্যালু আমি পেয়ে যাব। আর যখনই আমি ল্যামডার ভ্যালু পেয়ে যাব, আমি যদি লাইনের ইকুয়েশনে গিয়ে ল্যামডার ভ্যালুটা বসাই দেই, আমি পয়েন্টটা পেয়ে যাব না? আমি সেখানকার পয়েন্টটা পেয়ে যাব যে এই কিউটা কোথায়। দেখো আমরা সবগুলা স্টেপ ক্লিয়ার কিনা? আমি আরেকবার সামারি করছি যে আমরা কি কি কাজ করব এখানে। আমি স্টেপ বাই স্টেপ এখানে একটা সামারি করছি, কোন একটা স্টেপ মিস করলে কিন্তু আনসার পাওয়া যাবে না। তাহলে 1 নাম্বার স্টেপ হচ্ছে আমরা PQ এর গ্রেডিয়েন্ট বের করতেছি। আচ্ছা, 1 নাম্বার স্টেপ এটা না বলে 1 নাম্বার স্টেপ বলি আমরা কিউ এর কোঅর্ডিনেটস ইনডিরেক্টলি আমরা একটা কোঅর্ডিনেটস ধরে নিলাম, সেটা হচ্ছে লাইনের ইকুয়েশন। নাম্বার 2 হচ্ছে আমরা PQ এর গ্রেডিয়েন্ট বের করতেছি, যেটাকে আমরা m1 ধরলাম। নাম্বার 3 হচ্ছে আমরা লাইনের গ্রেডিয়েন্টকে আমরা m2 ধরছি, এবং আমরা এখানে এই রিলেশনটা ইউজ করলাম যে m1 ডট m2 ইকুয়ালস টু 0। আমরা এখানে একটা ডট মাল্টিপ্লাই করব, এবং এটা করার কারণে আমরা কি পাবো? এখান থেকে আমরা এখান থেকে ল্যামডার ভ্যালু পেয়ে যাব। সেই ল্যামডার ভ্যালুটা কোথায় নিয়ে বসাইতে হবে? লাইনের ইকুয়েশনে নিয়ে বসাতে হবে, যে লাইনের ইকুয়েশনটা দেওয়া ছিল কোশ্চেনে। তাহলেই আমি এই কিউ এর কোঅর্ডিনেটটা পেয়ে যাচ্ছি। দেখো আমরা ক্লিয়ার কিনা? 4টা স্টেপে আমি পুরো জিনিসটা লিখে দিচ্ছি।
স্যার ফোর্থ স্টেপটা একবার বুঝাবেন কোন ভ্যালুটা ফোর্থ স্টেপটা বসাবো হচ্ছে আমরা m1.m2 আমরা এই পার্টটা করার পরে আমরা ল্যামডার একটা ভ্যালু পাবো। ল্যামডার কোশ্চেনের মধ্যে একটা ল্যামডা থাকবে, সেই ল্যামডার ভ্যালুটা পেয়ে যাব এবং সেই ল্যামডার ভ্যালুটা নিয়ে আমরা কোথায় সাবস্টিটিউট করব? লাইনের ইকুয়েশনে, যে লাইনের ইকুয়েশনটা দেওয়া থাকবে। দেখো আমরা এই পর্যন্ত তাহলে ক্লিয়ার কিনা? মানে স্যার m2 তে সাবস্টিটিউট করব। না, m2 তে না, লাইনের ইকুয়েশনে। স্যার লাইনের ইকুয়েশন m2 না? না, লাইনের ইকুয়েশন m2 না, সরি, m2 টা হচ্ছে লাইনের ইকুয়েশনের গ্রেডিয়েন্ট পার্ট শুধু। আচ্ছা স্যার টপে যে এরকম একটা ফর্মে দিয়েছেন এরকম ফর্মে থাকবে ইকুয়েশনটা? একটা ফর্মে থাকবে, প্রথমে একটা পয়েন্ট থাকে আর পরে হচ্ছে গ্রেডিয়েন্ট থাকে, এরকম একটা ফর্মে থাকবে। স্যার বি মাইনাস এ যে গ্রেডিয়েন্ট, এটা ঠিক বুঝলাম হ্যাঁ, না। এটা আমরা লাস্ট দিন শিখছিলাম যে দুইটা পয়েন্ট যখন দেওয়া থাকবে, দুইটা পয়েন্টকে মাইনাস করে দিলেই সেই দুইটা পয়েন্টের মাঝখানে যে লাইন হয় সেই লাইনের গ্রেডিয়েন্ট পেয়ে যাই আমরা। যখন দুইটা এটা- পয়েন্ট দেওয়া থাকে সেই দুইটা পয়েন্টকে যখন আমি মাইনাস করে দিব, এটা শুধুমাত্র 3D ভেক্টরের ক্ষেত্রে বলতেছি। আচ্ছা দুইটা 3D পয়েন্টকে ভেক্টর মাইনাস করলে আমরা গ্রেডিয়েন্ট পেয়ে যাই 3D ভেক্টরের ক্ষেত্রে। আমরা কি ক্লিয়ার এটা? Yes, sir. ওকে, তাহলে আমরা এখন মাত্র যে জিনিসটা শিখলাম সেই জিনিসটা আমরা আবার অ্যাপ্লাই করব। সেই জিনিসটা আমরা এখন একটা ম্যাথের জন্য অ্যাপ্লাই করব। সেরকম একটা ম্যাথ আমরা খুঁজতেছি। আচ্ছা, এই জিনিসটা কোশ্চেন পেপারে গেলে আমরা কয়েকবারই পাবো, বইতে আপাতত পাচ্ছি না জিনিসটা। আচ্ছা, তো আমরা যখন এই 3D ভেক্টর শুরু করছিলাম আমরা বলছিলাম যে আমাদের এই 3D ভেক্টরের কাজ দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আমরা একটা বলছিলাম যে আমরা শুধু ইকুয়েশন রিলেটেড যে পার্ট গুলা, সেই পার্ট গুলা আমরা নিয়ে যখন কাজ করতেছি এটা একটা পার্ট, অ্যালজেব্রিক্যালি আমাকে বিভিন্ন ইকুয়েশন ক্রিয়েট করতে হবে, সলভ করতে হবে, এই টাইপের। আর আরেকটা আমরা বলছিলাম কি, যে আমাদেরকে ডায়াগ্রাম নিয়ে কাজ করতে হবে, 3D ডায়াগ্রাম, সেটা হচ্ছে আরেকটা পার্ট। ওকে, আমি ওই যে ইয়াটা পেয়ে গেছি। এরকম একটা কোয়েশ্চেন আমরা সলভ করি, না করলে আমাদের মনে থাকবে না যে জিনিসটা শিখলাম আমরা। আমি কোয়েশ্চেনটা নিয়ে আসি।
এই হচ্ছে সেই ইকুয়েশন। আমরা এখানে শুধু ফোকাস করব কোন পার্টটাতে, আমাদের পার্ট 1 দরকার নাই। এটা আমাদের দরকার নাই, আমরা সেকেন্ড পার্টটা থেকে সেকেন্ড পার্টটা শুধু সলভ করব। যে একটা পয়েন্ট পি লাইস অন এল, এই প্রথম লাইনটার নাম হচ্ছে এল আর পরেরটা হচ্ছে এম। তাহলে পয়েন্ট পি হচ্ছে এল লাইনের মধ্যে, ধরলাম এই লাইনটা হচ্ছে এল লাইন, এই লাইনের মধ্যে একটা পয়েন্ট পি আছে, এন্ড পয়েন্ট কিউ এর কোঅর্ডিনেট হচ্ছে এটা। পয়েন্ট কিউ হচ্ছে বাইরের একটা পয়েন্ট। তাহলে এখন বলতেছে the line PQ is perpendicular to L। তাহলে PQ তে যদি আমরা একটা লাইন টানি সেটা L এর সাথে পারপেন্ডিকুলার হবে। তাহলে P এর পজিশন কত? তাহলে এটার কোঅর্ডিনেট জিজ্ঞেস করতেছে। তাহলে আমি লাইনের ইকুয়েশন জানি, আমি কিউ একটা পয়েন্ট তার কোঅর্ডিনেট জানি, আমাকে এখন P এর কোঅর্ডিনেট বের করতে হবে। আমরা কোশ্চেনটা কি বুঝতে পেরেছি? Yes, sir. তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে P এর কোঅর্ডিনেটটা কত আমরা ধরবো, সেটা হচ্ছে এল লাইনের ইকুয়েশন। তাহলে এল লাইনের ইকুয়েশনকে যদি আমি এখন এল লাইনের ইকুয়েশন হচ্ছে এটা, তাহলে এটাকে যদি আমি একসাথে করে লিখি, তাহলে প্রথমে আমরা এভাবে লিখবো যে 2 - 1 4। আমি আইজেকে কে কলাম ভেক্টর ফর্মে লিখতেছি, আমরা আইজেকে দিয়ে না লিখে আমরা কলাম ভেক্টর ফর্মে লিখতেছি। 1 1 -1। ইলা তুমি কি এই পার্টটা বুঝছো যে কলাম ভেক্টর ফর্মে লিখলাম যেটা? Yes, sir. হ্যাঁ বললা না বললা? হ্যাঁ বললাম স্যার। আচ্ছা, দেন আমরা এখন একসাথে করে দিব। তাহলে 2 + s -1 + s 4 - s। দেখো আমার লেখা ঠিক আছে কিনা, কম্বাইন করে দিছি দুইটা পার্টকে। তাহলে এটা হচ্ছে কার কোঅর্ডিনেট? পি এর কোঅর্ডিনেট। তাহলে আমি বাকি সব মুছে দিলাম। তাহলে আমরা এখানে এটার নাম, এটা হচ্ছে পি এর কোঅর্ডিনেট। কেন এটা পি এর কোঅর্ডিনেট? কারণ পি হচ্ছে এই লাইনের মধ্যে আছে, এই জন্য এটা পি এর কোঅর্ডিনেট। কিউ এর কোঅর্ডিনেট কত? কিউ এরটাও লিখি আমরা পাশে। তাহলে কিউ এর আই এর সাথে আছে হচ্ছে 2, জে এর সাথে কত আছে? কিউ এর কিছু নাই মানে হচ্ছে 0, জে এখানে নাই মানে হচ্ছে জে এর কোএফিশিয়েন্ট হচ্ছে 0, আর কে এর সাথে আছে হচ্ছে -1। তাহলে লাবিবা এখন আমাদের কাজ কি? তাহলে এখন আমাদের কাজ কি? প্রথম গ্রেডিয়েন্টটা বের করা, দ্যাট মিন্স m1। কিভাবে পাবো এটা? আমরা পি থেকে কিউ মাইনাস করে দিব। তাহলে পি থেকে কিউ মাইনাস করে দিচ্ছি। তাহলে পি এর থেকে কিউ মাইনাস করতেছি, তাহলে উপরে দাঁড়াবে 2 + s -2 -1 + s -0 4 - s -a +1। তাহলে সিম্পলিফাই করলে কত আসে? প্রথমে আসে s, তারপরে আসতেছে -1 + s, আর তারপরটা আসতেছে 5 - s। ঠিক আছে কিনা? তাহলে আমরা মাইনাস করে দিয়ে প্রথম গ্রেডিয়েন্টটা পাইলাম। সেকেন্ড জি স্যার। গ্রেডিয়েন্ট যেটা m2, সেকেন্ড গ্রেডিয়েন্ট যেটা m2 সেটা কত হবে বলছিলাম? সেটা হবে লাইনের থেকে গ্রেডিয়েন্টটা নিব,
তাহলে লাইনের গ্রেডিয়েন্টটা কত? লাইনের গ্রেডিয়েন্টটা হচ্ছে এই যে এস এর সাথে যে পার্টটা দেখা যাচ্ছে 1 1 -1। ইলা আমরা কি বুঝতে পারলাম সেকেন্ড গ্রেডিয়েন্টটা কিভাবে পাইলাম? না স্যার, সেকেন্ড গ্রেডিয়েন্টটা বুঝি না। এই যে লাইনে আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে দুইটা পয়েন্ট থেকে নিব হচ্ছে ফার্স্ট গ্রেডিয়েন্টটা মাইনাস করে, সেটা হ্যাঁ বুঝছো? হ্যাঁ, এটা বুঝেছি। আর সেকেন্ড গ্রেডিয়েন্টটা নিব হচ্ছে লাইনের গ্রেডিয়েন্টের কাছ থেকে। লাইনের মধ্যে যে কোনো লাইনের মধ্যে দুইটা পার্ট থাকে, প্রথম পার্টটা হচ্ছে পয়েন্ট আর সেকেন্ড পার্টটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আমরা যদি একটু মুছে দেই, এই ফার্স্ট পার্টটা হচ্ছে পয়েন্ট আর এই সেকেন্ড পার্টটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আমরা লাইনের কাছ থেকে গ্রেডিয়েন্টটা নিব। ওকে। তাহলে এখানে দেখো আই এর সাথে কত আছে? 1 আছে, জে এর সাথেও 1, কে এর সাথে -1। এই যে আমি 1 1 -1 দিয়েছি। দেখো আমরা সবসময় ক্লিয়ার কি এই কিনা? ফরম্যাটেই থাকবে যে আগে প্লাসের আগে সব সময় এই পার্টটা? ফর্মে থাকবে, আচ্ছা আচ্ছা। সব সময় এই ফর্মে থাকবে। তাহলে আমরা দুইটা গ্রেডিয়েন্ট পেয়ে গেছি। হ্যাঁ স্যার। তাহলে আমরা দুইটা গ্রেডিয়েন্ট পেয়ে গেছি, এখন আমরা কি করব? মাল্টিপ্লাই করে দিব, ডট মাল্টিপ্লাই। তাহলে আমরা এখন ডট মাল্টিপ্লাই করে দেই। তাহলে আমরা এখন m1 ডট m2, তাহলে আমরা এখন দুইটা ভেক্টরকে আগে একটু পাশাপাশি লিখে নেই, 1 1 -1 আর আরেকটা হচ্ছে গ্রেডিয়েন্ট 1 হচ্ছে কত? s -1 প্লাস s আর 5 - s। তাহলে এখন মাল্টিপ্লাই করলে কি দাঁড়ায়? 1 ইন্টু s প্লাস 1 ইন্টু -1 প্লাস s -1 ইন্টু 5 - s, এবং এটা ইকুয়ালস টু আমরা কত লিখতে পারবো? 0 লিখতে পারবো। কেন? তাদের মধ্যে সম্পর্কটা ছিল পারপেন্ডিকুলার। তাহলে এখন ক্যালকুলেট করলে s এর ভ্যালু কত আসে আমরা বের করি। তাহলে s -1 প্লাস s -5 প্লাস s ইকুয়ালস টু 0। তাহলে এখানে তিনটা s আছে, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 3s -6 ইকুয়ালস টু 0। তাহলে s এর ভ্যালু কত আসে? 2 আসে। যখন আমরা s এর ভ্যালু পেয়ে গেলাম, s এর ভ্যালুটা নিয়ে এখন কোথায় বসাবো? আমরা বলছিলাম লাইনের ইকুয়েশনে নিয়ে বসাবো, তাহলে আমরা এই p এর কোঅর্ডিনেট পেয়ে যাব। তাহলে আমরা কোথায় নিয়ে বসাচ্ছি? আমরা নিয়ে বসাচ্ছি এখন এই হচ্ছে সেই লাইন। তাহলে এই লাইনের মধ্যে এই যে s দেখা যাচ্ছে, এই s এর মধ্যে এখন কত বসাবো? 2 বসাই দিব। তাহলে আমরা যদি এখন s এর মধ্যে 2 বসাই, তাহলে 2i - j প্লাস 4k প্লাস 2i প্লাস 2j মাইনাস 2k। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 2i প্লাস 2i হচ্ছে 4i মাইনাস j প্লাস 2j হচ্ছে প্লাস j, 4k মাইনাস 2k হচ্ছে প্লাস 2k। এই হচ্ছে আমাদের p এর কোঅর্ডিনেট। লাইভ আমরা বুঝলাম কিনা? স্যার এটা কি ইকুয়েট করেছেন? না, আমরা লাইনের ইকুয়েশনে জাস্ট s এর ভ্যালুটা নিয়ে বসাই দিলাম আর ক্যালকুলেট করলাম, এডিশন করলাম। আমরা এই যে লাইনের ইকুয়েশন, এই লাইনের ইকুয়েশনে s এর ভ্যালু তো আমি জানতাম না, এই যে s এর ভ্যালু 2 পাইলাম, এখানে জাস্ট 2 বসাই দিছি আমি। ওকে। তাহলে এটাই কিন্তু একটু টাফ। তো এটা কিন্তু আমাদের যে প্রসিডিউর আমরা দেখাইলাম যে 4টা স্টেপ, স্টেপ বাই স্টেপ না করলে কিন্তু এটা কখনোই ভুল করব আমরা, মিলবে না কিন্তু আনসার।
তাহলে এই যে আমরা কাজ করলাম এগুলো সবই ছিল আমাদের অ্যালজেব্রিক যে কাজ, সেগুলো আমাদের শেষ করা ভেক্টরের। এখন আমরা শুরু করব হচ্ছে আমাদের ডায়াগ্রাম রিলেটেড কাজ। সো এই ডায়াগ্রাম রিলেটেড কাজগুলো আমরা কাজ করব হচ্ছে কোত্থেকে, আমরা বইয়ের হেল্প নিয়ে আমরা করব এবার। এবার আমরা মেইনলি বুক ডিপেন্ডেন্ট থাকবো, কারণ যেহেতু ডায়াগ্রাম লাগবে আমাদের। তো আমরা এখন ডায়াগ্রাম রিলেটেড যত ম্যাথ ছিল, প্রত্যেকটা এক্সারসাইজের মধ্যে ডায়াগ্রাম রিলেটেড ম্যাথ ছিল, আমরা এখন সেগুলো টাচ করা শুরু করব। তাহলে ফার্স্টে আমরা চলে যাচ্ছি এক্সারসাইজ 9B তে। এক্সারসাইজ 9B তে আমরা ফার্স্টে আমরা এক্সাম্পল দিয়ে শুরু করতেছি। যেমন এটা একটা 3D ডায়াগ্রাম, একটা বক্স। এটা কি ধরনের বক্স? এটা একটা কিউব বক্স। ইলা, আমরা কিউব বলতে আমরা কি ধরনের শেপকে বুঝি, মানে তার স্পেশালিটি কি? স্কোয়ারের মধ্যে কিন্তু সবগুলা সাইড ইকুয়াল, মানে সবগুলা length সাইড equal, ইকুয়াল, তার মানে তার লেন্থ, উইডথ এবং হাইট তিনটাই ইকুয়াল। হুম, তো তারা বলেই দিছে এখানে, তাহলে প্রত্যেকটা সাইডের লেন্থ হচ্ছে 4। এখানে প্রত্যেকটা সাইডের লেন্থ হচ্ছে 4। নেক্সট আমাকে কি বলতেছে, যে এখানে আই, জে এবং কে একটা হচ্ছে এক্স এক্সিস এর কাজ করতেছে, একটা ওয়াই এক্সিস এর কাজ করতেছে, একটা জেড এক্সিস এর কাজ করতেছে। আমরা এটাকে বলছিলাম যে এগুলো আমাদের সাথে পরিচয় করাই দিবে কোয়েশ্চেনের মধ্যে, কারণ অনেক সময় আই জে কে দিয়ে থাকে, অনেক সময় এ বি সি ডি দিয়ে থাকে। তবে ডায়াগ্রাম রিলেটেড সব মেথই আমরা আই জে কে দিয়েই পাবো সবসময়। ডায়াগ্রাম যেখানে থাকবে সেখানে সবসময় আই জে কেই থাকবে। দ্য পয়েন্ট এম লাইস অন এফ বি। এই যে আমরা একটা পয়েন্ট এম দেখতে পাচ্ছি, সেটা একটা রেশিও মেনটেন করতেছে, যে এফ এম এর ভ্যালু হচ্ছে 1, এই ভ্যালুটা হচ্ছে 1। তো আমরা তো টোটালটা কত জানি, 4 জানি, তাহলে নিচের পার্টটা হচ্ছে 3। দেখো ঠিক আছে কিনা? কি বললেন আরেকবার একটু বলতে পারবেন? আমি কথা ভেঙে তারা বলে গেছিল, দিচ্ছে যে এফ এম এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এই যে এখানে আমরা 1 লিখতে পারবো, তাহলে নিচেরটা কত হবে? 3 হবে। তাহলে এই 1 এই 3। আর কি দিচ্ছে তারা ইনফরমেশন, যে এন হচ্ছে মিড পয়েন্ট, তার মানে এটা 2, এটাও 2, আর পি হচ্ছে একদম সেন্টারে আছে, পি হচ্ছে একদম মাঝখানে। আচ্ছা, তো আমরা যখন এই 3Dর ম্যাথ করব, সব সময় আমরা মনে রাখবো যে আমরা কিন্তু বাঁকা ভাবে হাঁটবো না। আমরা কখনোই এখন বাঁকা করে হাঁটবো না। আমাকে যদি কোথাও যেতে হয়, আমরা হয় এক্স এক্সিস বরাবর হাঁটবো কিছু সময়, কিছু সময় ওয়াই এক্সিস দিয়ে হাঁটবো, কিছু সময় জেড এক্সিস দিয়ে হাঁটবো, কিন্তু কোনো বাঁকা ভাবে হাঁটা যাবে না, ডায়াগোনালি হাঁটা যাবে না। আমরা কি ক্লিয়ার এই পার্টটা? Yes. তো আমাকে বলছে এনপি এর ভ্যালু বের করো। আচ্ছা, এনপি বের করার আগে আমরা আগে কিছু বিষয় ক্লিয়ার হই। যেমন আমাকে বললো ও এন ভেক্টর বের করো, আমরা কি লিখবো? তো এখানে যে কোনো ভেক্টরকে যখন আমরা রিপ্রেজেন্ট করবো, আমার কিন্তু কয়টা পার্ট থাকবে? 3টা পার্ট। প্রথমে আই এর পার্ট, তারপরে জে এর পার্ট, তারপরে কে এর পার্ট। আমরা যদি কলাম ভেক্টর ফর্মে লিখি তাহলে আই জে কে লিখতে হবে না, বাট আমরা যদি লাইনের মতো করে লিখি তাহলে আই জে কে লিখতে হবে। তো আমরা কলাম ভেক্টর ফর্মে লিখতেছি। তাহলে ও এন এর এক্স কোঅর্ডিনেট কত? ও থেকে এন এর এক্স এর ডিসটেন্স কত ছিল? 2।
আমরা কি এটা বুঝলাম? ইয়েস স্যার। আচ্ছা, কারণ আমরা কি এন কোনো মিড পয়েন্টটা। না এন তো হচ্ছে হ্যাঁ ওসি এর মিড পয়েন্টটা, ওসি এর মিড পয়েন্টটা। তাহলে আমি যখন ও এন ভেক্টর লিখতেছি, প্রথমে আমরা লিখবো এক্স এক্সিস এর কতটুকু ডিসটেন্স ট্রাভেল করলাম ও থেকে এন পর্যন্ত 2, 2 ওয়াই এক্সিস এ কতটুকু মুভ করলাম 0, 0 কোনো ওয়াই এক্সিস এ মুভ হয় নাই। জেড এক্সিস এ কতটুকু মুভ করলাম 0। তাহলে এটাই হচ্ছে ও এন ভেক্টর। আমাকে যদি বের করতে বলে যে ও ই ভেক্টর, ও ই, তাহলে খেয়াল করি আমরা, তাহলে ও থেকে যদি ই তে যেতে হয় আমরা এক্স এক্সিস এ কতটুকু মুভ করব? আমাদের কি এক্স এক্সিস এ মুভ করা লাগবে? আমরা ও থেকে ই তে কিভাবে যাব? আমরা ও থেকে এ এর ওয়াই কাছে আর যাব, জেড দিয়ে না? ও তারপরে ওয়াই অ্যাক্সিসে মুভ করব। ও থেকে এ তে যাব, এ থেকে উপরে উঠে যাব। ও তাহলে ও আচ্ছা। থেকে এ তে যাওয়ার জন্য কোনো এক্স এক্সিস লাগতেছে না। 0 4 হবে। তাহলে 0 4 4 হবে। ওকে। আমরা কি ক্লিয়ার বিষয়টা? ইয়েস। ওকে। আমাকে যদি বলে এবার আমরা সি থেকে এফ এ যেতে চাচ্ছি, সি এফ ভেক্টর, কি লিখবো? স্যার ও এটা কি জেড অ্যাক্সিস? ও এটা হচ্ছে ওয়াই এক্সিস, জে মানে হচ্ছে ওয়াই, আই মানে হচ্ছে এক্স, আর কে মানে হচ্ছে জেড। আচ্ছা আচ্ছা। আমরা এখন সিএফ ভেক্টর বের করব, কি লিখবো? বলি বলো। সিএফ এটা কি ছিল? জেড অ্যাক্সিস তারপরে হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আমরা সি থেকে রওনা দিলাম, তাহলে সি থেকে আমরা ফার্স্টে বি তে আসবো, বি থেকে উপরে উঠে যাব। তাহলে কোনো এক্স এক্সিস নাই, ওয়াই এক্সিস এ 4, জেড এক্সিস এও 4। স্যার উল্টা ভাবে করলেও তো হতো তাই না? কিরকম বলো? ওই যে জেড অ্যাক্সিসে যে তারপরে ওয়াই অ্যাক্সিস দিয়ে যাওয়া, ওই মানে তুমি আগে সিজি উপরে উঠবা, তারপরে জিএ। তুমি আগে উপরে উঠবা হ্যাঁ। তারপরে হচ্ছে যাবা, হ্যাঁ কোনো সমস্যা নেই। বাট তোমার পজিশন কিন্তু ঠিক মতো বসাইতে হবে, যে এক্স এক্সিস এর ভ্যালু, ওয়াই এক্সিস এর ভ্যালু, জেড এক্সিস এর ভ্যালু। পজিশন আবার চেঞ্জ করা যাবে না। তাহলে তো নিচের দিক দিয়ে বি দিয়ে যাওয়াটাই ভালো। এক্স্যাক্টলি। তো এখন আমাকে যদি বলে তারা যে আমরা এখন এনপি বের করতে চাচ্ছি, কোশ্চেনে যেটা চাচ্ছে এনপি, এন থেকে পি তে যাব, তাহলে এন থেকে যদি পি তে যেতে হয়, পিটা কোথায় আছে? এক্স্যাক্টলি মাঝখানে। মাঝখানে মানে হচ্ছে টোটালটা তো আমরা জানি 4, তাহলে এই পাশে 2, এই পাশে 2, আবার এই টোটালটাও কিন্তু 4, তাহলে এই পাশে 2, এই পাশে 2, একদম মাঝখানে সে আছে। তাহলে প্রথমে আমি যদি 0 এন to থেকে 4 পি তে যেতে চাই, তাহলে আমরা দেখি কি হয়। তাহলে এন থেকে আমরা প্রথমে একদম মাঝামাঝি জায়গায় 2 তে আসলাম, তাহলে আমি কোন এক্সিস ধরে গেলাম? ওয়াই এক্সিস ধরে। তাহলে এক্স এক্সিস এর কোনো কাজ নাই, ওয়াই এক্সিস এ কতটুকু গেলাম? 2 2 গেলাম, আর একদম এখন সোজা 4 উপরে উঠে যাব, তাহলে 4। তাহলে 0 to 4। আমরা ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। তাহলে ইলা বলো এখন ওপি সমান কি লেখা যাবে? ওপি এক মিনিট স্যার। আমরা তো ডায়াগনালি যেতে পারবো না, না, তো আমরা ওপি কিভাবে বের করবো? স্যার 2 to 4 না? রাইট বলো তাহলে। আহা, ও এন এন থেকে হ্যাঁ 2 to 4। প্লাস এনপি করা যায় না? ও থেকে এন, এন থেকে মাঝামাঝি, তারপরে উপরে ও এন প্লাস এনপি করা যায়, বাট আমার কারো হেল্প নেওয়ার তো দরকার নেই, কারণ ডায়াগ্রামের মধ্যে সবই আমি দেখতে পাচ্ছি।
অথবা আমরা প্রথমে লাফ দিয়ে উপরে উঠে গেলাম, তারপরে মাঝখানে আসলাম, তারপরে এখানে চলে গেলাম। আচ্ছা, আমরা ডিপি জানি আমাকে না। আরো বের করতে বলছিল এমপি। আমরা ডিপি জানি না, ডিপি কিভাবে বের করব? প্রথমে ডি থেকে এই মাঝখানে আসবো, তারপরে আর ওইখান থেকে তারপরে P আবার তে মাঝখানে যাব। যাব। এটাও মাঝখানে, মানে পি হচ্ছে একদম মাঝখানে। Okay. তাহলে এমপি বের করব কিভাবে? এমপি এমপি কিভাবে বের করব? এম থেকে এফ এ যাব, তারপরে এফ থেকে আচ্ছা, এম থেকে এফ এ গেলে আমরা নিচে লিখবো 1, একদম নিচেরটায়, তাই না? এক ঘর হ্যাঁ। উপরে উঠলাম। দেন এফ থেকে কি করব আমরা এবার? এই মাঝামাঝি পর্যন্ত আসি। তাহলে কি লিখবো? ইলা বলবা। আমি বলবো টোটাল আই ডিসটেন্সটা ছিল আই 4, আই আই টোটালটা ছিল হচ্ছে 4। টু 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 তাহলে আমরা কোথায় টু লিখবো? মাঝখানে না উপরে? এক সেকেন্ড আমি এটা জানি। আই হচ্ছে উপরে, একদম উপরে। টু লিখবো। আই উপরে না? হ্যাঁ, I উপরে। এই দেখো আই এক্সিসটা কি, কোন কোন লাইনটা নিয়ে কাজ করে? এরকম লাইন নিয়ে কাজ করে হচ্ছে আই। হ্যাঁ। তো ইএফ আই না, তো টু উপরে লিখবো না? 2 লিখবো না -2 লিখবো? -2। -2 লিখবো, কারণ আমরা উল্টা যাচ্ছি এবার। আচ্ছা, এই পর্যন্ত আসলাম, এখন আমরা এখান থেকে পি তে আসছি, কি লিখবো? ডি হচ্ছে আমাদের যেটা মাঝখানে হবে, আর হচ্ছে এটা কি ছিল? টু টু লিখবো। 2 লিখবো না -2 লিখবো? -2 লিখবো, কারণ শিওর? হ্যাঁ, যে উল্টা দিকে আসছে আচ্ছা, ঠিক আছে। তাই -2 লিখবো। ওকে, থ্যাংক ইউ, পেরেছি আমরা। ক্লিয়ার? আমরা যে কোনো একটা ডায়াগ্রাম থেকে আমরা কিভাবে ভেক্টরটা বের করব? জি স্যার। ইয়েস স্যার। ওকে, আমরা আরেকটা দেখি, ট্রাই করি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2 এর দিকে তাকাই। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 তে আমরা ফার্স্টে বলছে, আচ্ছা এরকম কোয়েশ্চেন গুলো একটু বেশি আসে পরীক্ষায়, যে আমাকে একটা কিউবয়েড দেওয়া। কিউবয়েড মানে কি? তার লেন্থ, হাইট এবং উইথ আলাদা। তো তারা বলতেছে যে এই কিউবয়েডটার লেন্থ হচ্ছে 8, উইথ হচ্ছে 4, হাইট কত সেটা দেওয়া নাই। তবে আমাকে একটা রেফারেন্স দিচ্ছে তারা, সেটা হচ্ছে আমরা যদি সি থেকে ই তে একটা লাইন টানি, তাহলে এটার মাঝখানে থাকবে হচ্ছে এম, এই লাইনটা। আমরা যদি সি থেকে ই তে একটা রশি টানি বা একটা লাইন টানি, তাহলে একদম মাঝখানে যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে এম। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় কাজ করে কিনা, যে এটার মাঝখানে যদি এম থাকে, এই এমটা কিন্তু এই টোটাল হাইটের একদম মাঝখানে আছে, তাই না? ইয়েস স্যার। টোটাল হাইট যত, তার এক্স্যাক্টলি মাঝখানে আছে এমটা, যেহেতু এমটা হচ্ছে মিড পয়েন্ট। তাহলে এখন দেখো, আমাকে ওএম সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়া, ওএম ভেক্টরটা দেওয়া, যে ও থেকে এম এ যেতে হলে আমরা কি করব? আমরা এক্স এক্সিসে 4 ইউনিট যাব, আমরা ওয়াই এক্সিসে 2 ইউনিট যাব, আর জেড এক্সিসে 1 ইউনিট, তাই না? তাহলে এম এর হাইট কত দেওয়া এখানে? এম এর হাইট এখানে কত দেওয়া? 3 + x। এম এর স্যার 1 হাইট না? এখানে 1 দেওয়া। ও আচ্ছা। এম এর হাইট এখানে 1 দেওয়া, আর এম এর হাইট যদি 1 হয়, তাহলে টোটাল কিউবয়েডের হাইটটা কত হবে? 2 হবে এম স্যার। এর হাইটটা যদি 1 হয়, যেহেতু এমটা হচ্ছে একদম মাঝখানে, তাহলে টোটাল হাইট হবে 2।
তাহলে আমরা হাইট পেয়ে গেলাম, এই কিউবয়েড শেপের হাইট, তার একটু আগে ডি বলছিল, তাহলে আমরা ডি এর ভ্যালু হচ্ছে 2। দেখো আমরা ক্লিয়ার হইলাম কিনা এটা। Yes. আমাকে মাঝে মধ্যে এরকম রেফারেন্স থেকে আমাকে বিভিন্ন ভ্যালু বের করতে হবে। আচ্ছা, এখন তারা কি চায়? ওএন চায়, এমএন চায়। ওএন আগে বের করি। তাহলে ওএন কত লিখবো? আচ্ছা, ওএন মানে এখানে একটা রেশিওর হেল্প নেওয়া। রেশিওটা কত দেওয়া? জিএন হচ্ছে 6। আচ্ছা, কোনো রেশিও না, ডাইরেক্ট ভ্যালুই দেওয়া আছে। জিএন হচ্ছে 6। তাহলে ওএন কত লিখতে পারবো আমরা? তাহলে এক্স এক্সিসে কতটুকু মুভ করব আমরা? 6 ইউনিট। ওয়াই এক্সিসে কতটুকু মুভ করা লাগবে? Sir, 4. 4 ইউনিট। আর জেড এক্সিসে 2 ইউনিট। চিন্তা করা সহজ করার জন্য আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আমরা যদি লাইন ধরে ধরে আগাই, আমরা প্রথমে উপরে উঠলাম, তাহলে আমরা নিচে 2 লিখলাম। দেন আমরা ডি থেকে জিতে গেলাম, দ্যাট মিন্স জে এক্সিস ধরে গেলাম, ওয়াই এক্সিস ধরে গেলাম, তাহলে আমরা এখানে 4 ইউনিট ট্রাভেল করলাম। দেন জি থেকে আমরা এনে গেলাম, 6 ইউনিট ট্রাভেল করলাম। তাহলে আমরা ওএন এর ভ্যালু পেয়ে গেছি। নেক্সট বলছে এম এন ভেক্টর বের করো, এম এন। তাহলে এম এন আমরা কিভাবে বের করব? এম এন আমরা কিভাবে বের করব? আমাদের মনে আছে কিনা যে আমরা মিড পয়েন্টের একটা ফর্মুলা শিখছিলাম? মনে কি আছে? প্রথম দিন দুইটা ভেক্টরের মাঝখানে যদি কোনো ভেক্টর থাকে, কোনো পয়েন্ট থাকে, তার পজিশন বের করার জন্য আমরা মিড পয়েন্টের ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম। ওই যে OA plus OB by 2. এক্স্যাক্টলি। তো আমি কিন্তু এম এর দুই পাশে যারা আছে তাদের ভেক্টর জানি বা বের করতে পারবো। দ্যাট মিন্স আমি বলতে চাচ্ছি আমি ওসির ভ্যালুও জানি, আমি ও এর ভ্যালুও চাইলে বের করতে পারবো। দেন আমরা মিড পয়েন্টের হেল্প নিয়ে আমরা ওএম টা বের করব। অথবা এভাবে করলে আমাদের জন্য সুবিধা হবে আর কি কাজ করতে। ও ওএম তো আমরা জানি, সরি আমি ভুল করতেছি। ওএম তো আমাদের দেওয়াই আছে কোশ্চেন, ওএম তো আমাদের বের করার দরকার নেই। ওএম আমাদের কোশ্চেনে দেওয়াই আছে, আর আমরা একটু আগে কি বের করলাম? ওএন বের করলাম। ওএম কোশ্চেনে দেওয়া আছে, ওএন বের করলাম। এখন বলতেছে এমএন ভেক্টর কত? আমাদের ফর্মুলা কি ছিল? সাবট্রাকশন রুলস, ওএন মাইনাস ওএম। OM. তাহলে এটা অ্যাপ্লাই করলে আমাদের চলে আসতেছে। তাহলে ওএম থেকে ওএন মাইনাস করলেই আমাদের চলে আসবে। আর যদি বলে যে, বাট কোশ্চেনটা একটু খেয়াল করি আমরা, কোশ্চেনে কি লেখা? সাথে ইউনিট ভেক্টর চাচ্ছে। তাহলে ওই ভেক্টরটা বের করার পরে কত দিয়ে ডিভাইড করব? ওই ভেক্টরের ভ্যালুটা দিয়ে ডিভাইড করতে হবে। মনে আছে তো ইউনিট ভেক্টরের কথা? যে কোনো ভেক্টরের ইউনিট ভেক্টর বের করতে গেলে প্রথমে উপরে লিখতে হয় ওই ভেক্টরটা, আর নিচে তার ভ্যালুটা Magnitude. দিয়ে আমরা ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দিই, তাহলে ইউনিট ভেক্টর চলে আসে। ক্লিয়ার আমরা এই পর্যন্ত? Yes, sir. আজকে তাহলে এই পর্যন্তই। আমরা নেক্সট দিন আমরা হচ্ছে আরেকদিন করলে আমাদের ভেক্টর শেষ হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাব হচ্ছে কমপ্লেক্স নাম্বারে।